হালখাতা একটি নতুন খাতা খোলার মাধ্যমে বৈশাখের প্রথম দিন বাঙালি দোকানদার ও ব্যবসায়ীরা উদযাপন করেন। মুঘল সম্রাট আকবর কর আদায় করতে 1584 সালে পুরানো বাঙালি ক্যালেন্ডারের উপর ভিত্তি করে একটি নতুন ক্যালেন্ডার প্রতিষ্ঠিত করেছিলেন। মুঘলগণ ট্যাক্স সংগ্রহের জন্য এবং হালে খাতের ঐতিহ্য থেকেই উদ্বুদ্ধ হয়েছিল। হালে খাত বাঙালি ঐতিহ্য, যা 430 বছরেরও বেশি। হাল মানে হালনাগাদ এবং খাতা মানে খাতা। বাংলা বছরের প্রথম দিন ব্যবসায়ীরা পুরনো লেজার বন্ধ করে নতুন বছরের জন্য নতুন অ্যাকাউন্ট খুলে গ্রাহকরা পুরনো ঋণ স্থগিত করার আমন্ত্রণ জানায়। হিন্দু ব্যবসায়ী ও দোকানদারদের দ্বারা এই অনুষ্ঠানকে বিশেষ পূজা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসায়ী এবং গ্রাহকদের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য ব্যবসায়ীরা তাদের গ্রাহকদের মিষ্টি খাবার এবং উপহারও দেয়। উৎসবটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় পালিত হয়। সোমবার রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে সকাল থেকেই ভিড় জমান বহু মানুষ। হালখাতায় সারা বছরের হিসাব নিকাশ লিপিবদ্ধ থাকে। বছরের শেষ দিনে সারা বছরের হিসাব নিকাশ করে ব্যবসায়ীরা। বছরের প্রথম দিনে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়। এদিন সকলেই নিজের ও পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন। লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে বসে মেলা। ধর্মীয় আচার মেনে চলে পূজার্চনা। সব বয়সের মানুষ এদিন মন্দির প্রাঙ্গণে আসেন মঙ্গল কামনায়। ব্যবসায়ীরা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে পুজো দিয়ে হালখাতা যাত্রা করে এদিন। ভালোই লাগছে, ফ্যামিলি সহ সকালবেলা যাত্রা করে ঠাকুর বাড়িতে এসেছি। এটা খুব আনন্দের আর ভালো এই দিনটা যাতে সবার ভালো থাকে, শুভ থাকে, এটাই কামনা করার জন্য এখানে এসেছি ঠাকুর বাড়িতে। বাড়িতে গিয়ে কিভাবে কাটাবেন? বাড়িতে খুব আনন্দের সঙ্গে কাটাবো, ফ্যামিলি সবাইকে নিয়ে রান্না হবে স্পেশাল কিছু, এইটাই। এই দিনটার অপেক্ষা করে থাকেন? হ্যাঁ, সবাই দিনটা অপেক্ষা করে থাকে। আর এই দিনটা আসার জন্য ভালো লাগে। সকালবেলা সবাই আসি মন্দিরে, বাড়িতে, তা আনন্দের সঙ্গে এটাই কাটাই। অনেকদিন আগের থেকে এটার জন্য প্রস্তুত। এখন তো ভালো লাগছে, সবাইকে শুভ নববর্ষ প্রণাম জানাচ্ছি। কি প্রার্থনা করে ছোট করে? তার কাছে প্রার্থনা করেছি আমার পড়াশোনার জন্য ভালো হয়, আমার বাবার শরীর যেন ভালো থাকে, আমার শরীর যেন ভালো থাকে। কিভাবে কাটাবে বাড়িতে গিয়ে আজকে দিনটা? হ্যাঁ, এখন খুব আনন্দ উল্লাসে কাটাবো। আমার পিসিতারা আসবে, সবাই আনন্দ করবো। পরিবেশটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে একটি অন্যতম হল চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখ। ভোজন রসিক বাঙালি পহেলা বৈশাখে খাবারের পাতে চাই হরেক রকমের খাবার। আর তাই তো পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার সকাল থেকে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে বাঙালিদের ভিড় ছিল লক্ষণীয়। এদিন রাজধানীর মাংস দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। দেশি মুরগি, পোলট্রি মুরগি, পাঠা ও খাসি যে যার খুশি মতোই ক্রয় করছে মাংস। পহেলা বৈশাখ বলে কথা, বাজারে ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। রাজধানীর বিভিন্ন মাংস বাজারগুলিতে এই দিন পাঠার মাংসের দাম ছিল 900 টাকা। মাংস বিক্রেতারা জানান এদিন পাঠার মাংসের চাহিদা কিছুটা কম ছিল। তবে এদিন মাংস বাজারে দেশি মুরগির যথেষ্ট চাহিদা ছিল, চাহিদার তুলনায় যোগান কিছুটা কম ছিল। পোলট্রি মুরগির মাংস যথেষ্ট বিক্রয় হয়েছে। মাংস বিক্রেতারা জানান পোলট্রি মুরগির মাংস প্রতি কেজি 140 থেকে 150 টাকা করে বিক্রি হয়েছে। রেট হইল 900 টাকা, পাঠা 900 টাকা, কিন্তু ছেল নেই। ধরে আগের মতো ছেল নেই। আমরা তো স্টলের ব্যাপারে ওটা ছেল নেই। উৎপাদিত যে সমস্ত দোকানদারি, আমরা স্টলে কোনো ছেল নেই। পাঠা 900 টাকা, সব 900। হ্যাঁ, 900, পাঠা 900, তেরা 900, খাসি 900। বিক্রি রকম রাস্তাঘাটে উৎপাদিত দোকানদার ছেলে সব জায়গায় পেল। আমরা তো স্টল, আমরা তো গভর্নমেন্টের লোক কিছু আর বিদায় আমরা তো পয়লা বৈশাখ উপলক্ষে 900 টাকা রেট আছে বর্তমানে বাজারটা মোটামুটি আছে। কি কি রয়েছে? পাঠা এবং খাসি পাঠা একই রেট চলতেছে, 900 টাকা রেট চলতেছে। বেচা বিক্রি মোটামুটি সেরকম মোটামুটি আছে। মোটামুটি দেখেন, মানে বাইরে কি বসে মানে বলে বসে তো এরকমই আছে মোটামুটি, মানে বেশি একটা নাই আগের মতো, মোটামুটি আছে। পয়লা বৈশাখ উপলক্ষে মানে কেন এত কম কেন? পয়লা বৈশাখ উপলক্ষে এত কম কেন? কম কেন? লোকজন কম আয়, তো সাইকেল রাখতে পারে না, গাড়ি রাখতে পারে না, লোকজন আইতে পারে না বাজারে। বাইরে যে কিছু দোকান বসে তার লেগে তো আমরা অনেকটা সুবিধা মনে করেন। বাইরে লুকাই নিয়ে না, রাস্তাঘাটে দোকানদারি করতে, মানে বাজারে লুকায় না। মাংস বাজারের পাশাপাশি মাছ বাজারেও ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। পদ্মার ইলিশ, চিংড়ি,
বোয়াল, কাতল সহ বাজারে এদিন নানান ধরনের মাছ ছিল। মাছ বিক্রেতারা জানান এদিন বাজারে ভালো ইলিশ মাছ এসেছে। ক্রেতাদের চাহিদা মতো মাছ রয়েছে বাজারে। ভোজনরসিক বাঙালি যে যার খুশি মতো মাছ ক্রয় করেছে। এদিন বাজারে বড় ইলিশ মাছের দাম ছিল 1400 থেকে 1800 টাকা পর্যন্ত। আবার ছোট ইলিশ মাছের দাম ছিল 1000 টাকার নিচে। পয়লা বৈশাখ উপলক্ষে বড়টি 1 কেজি 200-300 যে দাম পড়েছে ওইটা আমরা যে মার্কেটের যে রেট অনুযায়ী তো মাছটা আমরা যে দামে কিনে আনছি এই দামে ব্যস্ত পারতেছি না। কার্পো আছে 400 টাকা 1 কেজি রূপে, 1 কেজি 250-300। কাতলা আছে 1 কেজি রূপে 500 টাকা কাতলা, 1.5 কেজি ওজনের কাতলা 500 টাকা কাতলা। কার্পো আছে 1 কেজি 200-300 ওজনের 400 টাকা। কিন্তু বাজার বেশি একটা সুবিধা না, বাজার খারাপ। চাহিদা কীরকম? চাহিদা কাস্টমার আছে কিন্তু মাছ বিক্রি কম হইতেছে। কারণটা কি? কারণটা সমস্যা কি সমস্যা বুঝতে পারছি না কি সমস্যা। যেহেতু স্টাফটা হয়েছে সমস্যা হইব এটাই, কিন্তু বাজার ভালো না, বাজার খারাপ। কাস্টমার আছে কিন্তু মাছ বিক্রি ব্যস্ত আছে। মাছ মাংসের পাশাপাশি সবজি বাজারেও ক্রেতাদের ভিড় ছিল এদিন। বাজারে আসা ক্রেতাদের বক্তব্য, প্রতি বছরের ন্যায় এবছরও পহেলা বৈশাখে পরিবারের সকলকে নিয়ে বিশেষভাবে পালন করতে চায় তারা। তাই বাজার থেকে তারা নিজের পছন্দ মতো মাছ মাংস ক্রয় করছে। কিভাবে আজকের দিনটা পালন করছে? আজকেই তো সকালবেলায় উঠলাম, পুজো টুজো দিলাম, তারপরে ঘরে সবাই বড়দের প্রণাম জানালাম। আর এখন তো মোবাইল ফোন আছেই, মোবাইলে সবাইকে শুভেচ্ছা জানালাম, প্রণাম জানালাম। তারপরেই তো নিত্যদিনের যেটা মানে বিশেষ করে আজকের পয়লা বৈশাখে তো মানে খাওয়া তো নিশ্চয়ই এটা এসেনশিয়াল। তাই বাজারে এলাম, বাজার করলাম, মাংস কিনলাম, মাছ কিনলাম। আজকে তো মানে ভরপেট খাওয়া হবে, খুব খাওয়া হবে। তো এখন যাবো মিষ্টি দোকানে, মিষ্টি কিনবো, এইভাবেই আর কি। খাওয়ায় স্পেশাল কী রয়েছে আজকে? স্পেশাল বড় মাছ নিয়েছি, তারপর মাংস, তারপরে ক্ষীর দই, এইসব আর কি। বাজারের রেটটা কি ঠিক আছে? বাজারের রেটটা অন্য দিনের চাইতে আজকে একটু বেশি আছে, কিন্তু অনেক ভ্যারাইটি আছে, অনেক অনেক মাছ উঠেছে, ভালো ভ্যারাইটি আছে। রেটটা যদিও একটু বেশি। এই প্রত্যেক বছরই কি এইভাবে এই দিনটা পালন করছে? হ্যাঁ হ্যাঁ, ও বাবা, মানে পয়লা বৈশাখ মানেই তো সাংঘাতিক বাঙালিদের, কি বলবো, বাঙালিদের পরিবারে তো পয়লা বৈশাখ মানে সাংঘাতিক। আর সামনের বছরটা যেন সবার ভালো যায় এটাও পাশাপাশি ভাবছি যে আজকের দিনটা আমরা এই মাছ মাংস খেয়ে আনন্দ করে কাটাবো, সামনের পুরোটা বছর যেন এইভাবে যে যায় এটাই ভাবছি। আচ্ছা, প্রথমে তো শুভ নববর্ষ সবাইকে। আর আজকে বাজার দর তো একটু বেশি থাকবে, অ্যাজ ইউজুয়াল যা হয় নববর্ষতে মানুষের চাহিদা অনুসারে। কিন্তু মাছ মাংস তো অ্যাভেলেবেল আছেই বাজারে, মানুষজন কিনছে, সবার সাথে ঘুরে ফিরে প্লাস এনজয় করে কিনে জানা আর কি। এই আর কি বছর একটা দিন। খাওয়ায় স্পেশাল কী মেনু রয়েছে আজকের দিন? আজকে স্পেশাল, আজকে দেশি মুরগি হবে আর মাছ হবে ইলিশ মাছ। প্রত্যেক বছরই কি এই দিনটা কি ব্যবহার করে? প্রত্যেক বছর তো আমাদের বাঙালিতে এই দিনটা খুব স্পেশাল হয়। হ্যাঁ, এই দিনটা স্পেশাল হয়, তার জন্য আমরা সেরকমভাবে এটা সেলিব্রেট করি। হ্যাঁ, আশা করি আগামী দিন যাতে মানুষের ভালো হয় এটাই কামনা করি। আর শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা রইল, আপনারাও ভালো থাকবেন। সব মিলিয়ে এদিন পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বিভিন্ন মাছ ও মাংস বাজারগুলোতে ভিড় ছিল উপচে পড়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এদিকে শেষ পাতে একটু দই মিষ্টি হবে না, তা আবার হয়। যদিও এখন হেলথ কনসার্স মানুষ মিষ্টি থেকে থাকেন একটু দূরেই, তারপরেও একটা দিন একটু মিষ্টি মুখ করে নেওয়া থেকে পিছিয়ে থাকতে চাইছেন না অনেকেই। তাই সকাল থেকেই মিষ্টির দোকানেও ভিড় জমান উৎসবমুখর বাঙালিরা। নিজেদের পছন্দের মতো মিষ্টি কিনেছেন, সকলকে নিয়ে আনন্দ করবেন, সকলে যাতে ভালোভাবে থাকেন তার কামনাও করেন অনেক ক্রেতা। গতকালকে মানে ভেজ খাই আমরা আজকে, তো ভেজের বাজার গতকালকে করে নিছি। আর আজকে এখন নারকেল নিলাম, দই নিলাম, রসগোল্লা নিলাম, কাজু বাদাম নিলাম। আজকে আমরা ভেজ খাবো সবাই। আসলে ওয়েদারটা একটু খারাপ আছে। কী কী মিষ্টি কিনলেন আপনি? আমি নর্মাল আমাদের রসগোল্লা, নববর্ষে আমরা রসগোল্লাটাই প্রিয়, রসগোল্লা নিলাম। শুভ নববর্ষের উপলক্ষে কী কী কিনলেন এবং আজকের দিনটা কীভাবে কাটাবেন? শুভ নববর্ষ উপলক্ষে আমি প্রথমেই সবাইকে শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের দিনটা কামনা করি সবাই যাতে ভালো থাকে, শান্তি থাকে, এবং আমরাও পরিবার নিয়ে আমরা সবাই আজকে বেরোবো। সকালে ইতিমধ্যেই আমরা পরিবার নিয়ে গিয়েছিলাম লক্ষ্মীবাড়িতে, এবং এখন বাজারে এসেছি।
এবং পাশাপাশি পরিবার নিয়ে আজকে বেরোবো এবং আশা করি সবাই সুখে ভালো থাকুন, এটাই কামনা করছি। কি কি মিষ্টি কিনলেন? আমি এখন মাত্র এসছি কিনবো, কি কি কিনবেন? বিভিন্ন ধরনের মিষ্টি কিনবো। আজকে শুভ নববর্ষ, এই দিনগুলি সবার সুন্দরভাবে চলো। আজকে মিষ্টির দোকানে এসে মিষ্টি কিনলাম, 3 জাতের মিষ্টি কিনেছি। প্রথম আমরা মৃত্যু মার জন্য 5টি মিষ্টি নিয়েছি, বুক দেবার জন্য দই নিয়েছি, আরও মিষ্টি নিয়েছি, যাতে পারে সবাইকে নিয়ে আনন্দ করতে পারি, সবাই যাতে ত্রিপুরাবাসী সবাই যাতে সুন্দরভাবে চলতে পারে এই আশা রেখে আজকে আপনাদের সামনে। কি কি মিষ্টি কিনলেন? মিষ্টি 5 জাতের মিষ্টি নিয়েছি, সবাইকে নিয়ে আনন্দ করবো আজকে। সবাই যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে, ত্রিপুরাবাসী সুন্দরভাবে চলো, এই বলে আমি শেষ করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে পুলিশের জালে মহিলা নির্যাতনকারী এক কুখ্যাত সমাজদ্রোহী অভিযুক্ত যুবক ভোলা পাল, সে আবার একজন ফাস্টফুড ব্যবসায়ীও বটে। সোমবার সকালে পুলিশ বাড়িতে হানা দিয়ে ভোলাকে ধরে আনে। তার বিরুদ্ধে এক মামলা গ্রহণ করে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, অভিযুক্ত ভোলা পাল গত 11 এপ্রিল রাতে বিশালগড় নেতাজিনগরের বাসিন্দা তথা 42 নং বুথের সভানেত্রী স্বপ্না দাসকে বাড়িতে ঢুকে মারধর করার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করেছিল বলে অভিযোগ ওঠে। জানা গেছে, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারের চাপ সৃষ্টি করা হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। 9টার সময় মানে হেরে ধরা হয়েছে। কারে কারে? গোলাপালরে। কি করছিল আপনাকে? আমার তো কইনা আমি যে লোকসভার দিন রাত্রে 12টার সময় ঘর দরজা ভাঙ্গা ঢুকা আমার চুলে দিকে টেন্ডা ফালাই দিছে, আমার ছেলেরও মারধর করছে, আমার স্বামীরও মারধর করছে। কি দিয়ে মারছে? এমনি হাত দিয়া দিছে, দাও দিয়া দিছে, ইট দিয়া ঢিল দিছে। আচ্ছা, তো আজকে কতদিন পরে তাকে আটক করেছে বিশালগড় থানা? 11, 12, 13, 14, 15, 3-4 দিন হয়েছে। 3-4 দিন পরে আজকে 9টার সময় ধরছে হেরে। কোন জায়গা থেকে ধরছে? বাড়ির থেকেই ধরছে। মানে নেতাজিনগর বাড়ি থেকে? হ্যাঁ, নেতাজিনগর নিজ বাড়ির থেকে। আচ্ছা, তারপরে বাড়ির থেকে 9টার সময় ধরছে। পরে গোলার বউ 12টার সময় আমার বাড়িতে আইছে। আয়া কইতাছে কাকু কই? আমি কই কাকু ঠাকুর করে। তো তুমি যে কেসটা দিছ হ্যারে তো ধরছে, নিতেছে গা, আদালতে লিয়ে যেতেছে গা, তুমি একটা কিচ্ছু করো না। তখন আমি কইছি যে না, আমি কিচ্ছু করতে পারতাম না, এটা আমি একলা করছি না, আমার অনেক মানুষ আছে, তারা সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করতেছে, তারা সিদ্ধান্ত আমি কাজ করতেছি। এখন আপনি কি চান? আমিও মাইটার জন্য শাস্তি চাই। তো আজকে তো মানে ওনাকে আটক করেছে, তা আপনি কি শাস্তি চান? হ্যাঁ, শাস্তি চাই। আপনি খুশি? আমি আসামি ধরছে, আমি খুব খুশি। শাস্তি দিলে আমি আরটু খুশি। আরেকদিন কারো বাড়িতে এরকম অন্যায় করতো না। আপনার নাম? আমার নাম স্বপ্না পাল দাস। কোন জায়গাটা? নেতাজিনগর, বিশালগড় নেতাজিনগর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনে বিজেপি দলের সন্ত্রাসের কারণে 50,000-এর বেশি মানুষ পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। 151টি বুথে পুনরায় ভোট করার জন্য রাজ্য নির্বাচন আধিকারিকের কাছে কংগ্রেস দাবি জানালেও সেই দাবি অস্বীকার করা হচ্ছে। রবিবার খোয়াই কংগ্রেস ভবনে পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলো করেন। রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে সুবল ভৌমিক বলেন, 25 বছরের দুর্নীতিগ্রস্ত বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে রাজ্যের মানুষ নতুন সরকার প্রতিষ্ঠিত করেছিল বহু আশা নিয়ে, কিন্তু দেখা গেছে রাজ্যে প্রতিষ্ঠিত নতুন সরকারটা বিগত সরকারের চাইতেও বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। গত 1 বছরের মধ্যে রাজ্যের মানুষ যখন বুঝে গেছে এই সরকারের মতিগতি সুখকর নয়, তখনই বিকল্প দল হিসেবে কংগ্রেসের পাশে ছুটে আসছে, আর তাতেই বিজেপির মাথা গরম হয়ে ওঠে। সুবল ভৌমিক অভিযোগ করেন, পশ্চিম ত্রিপুরার মতো যদি পূর্ব ত্রিপুরায়ও কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনী কাজে ব্যবহার করা না হয় কংগ্রেস দলের অভিযোগ, তাহলে কংগ্রেস আন্দোলনে নামবে। ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কংগ্রেস দলের অভিযোগ গ্রহণ না করায় খুব শীঘ্রই এআইসিসির একটি প্রতিনিধি দল অভিযোগ নিয়ে যাচ্ছেন ভারতের নির্বাচন কমিশনের কাছে। সেক্ষেত্রে ত্রিপুরার অভিযোগ থাকবে প্রথম সারিতে। এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে যেভাবে প্রকাশ্য স্বাধীনতার পর আমরা এতগুলো নির্বাচন দেখেছি, কোনো নির্বাচনে এমন অবস্থা হয়নি যেখানে 50,000-এর অধিক মানুষ ভোট দান করতে পারেনি, ভোট দিতে পারেনি। অথচ নির্বাচন কমিশন ভারতবর্ষে
যে প্রত্যেকটা ভোটারের ভোট দানটাকে কনফার্ম করতে হবে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। কিন্তু সেখানে আমাদের মতো একটা ছোট্ট রাজ্য, সেখানে একটা লোকসভাতেই প্রায় 50,000 মানুষ ভোট দিতে পারে। বলে দেব 50,000 মানুষ জড়ো হয়ে যাবে, মানুষ এত ক্ষুব্ধ যে ভোট না দিতে পেরে, যে যেখানে রাখবেন সেখানেই যাব। আমরা কি আঙ্গুল তুলে দেখিয়ে দেব যে আমাদের আঙ্গুলে কালির দাগ নেই, এমন জায়গায় চলে গেছে। এক রিগিং শুরু করেছে যেদিন থেকে নির্বাচন ঘোষণা হলো, তখন থেকে একটা ভয় ও আতঙ্কের পরিবেশ, যে এবং প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে বলছে আপনাদের ভোট দিতে হবে না, ভোট দিতে হবে না। এমনকি যারা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, তাদেরকেও বলছে তোমাদের ভোট দিতে হবে না, কারণ তারা কাউকে বিশ্বাস করতে পারছে না, ভরসা রাখতে পারছে না। এত কিছুর পরেও পশ্চিম আসনে আমরা 100% নিশ্চিত জয়ের পথে চলছে জাতীয় কংগ্রেস। বিশেষভাবে উপজাতীয় অঞ্চলগুলোতে আমরা 80-90% আমরা মতদান আমাদের পক্ষে গেছে, সেখানে প্রায় 75% জায়গাতে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পিসিসি সদস্য অজয় দাস, আইনজীবী সেলের নেতা ননীগোপাল দেবনাথ, সত্য ঘোষ ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন নায়কতন্ত্রী মনোভাব নিয়ে সরকার ও সংগঠন পরিচালিত হচ্ছে। পুরাতন নেতৃত্বদের উপেক্ষিত করা হচ্ছে, তাদেরকে অসম্মান করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে 559 পরিবারের কর্তাদের নিয়ে বিজেপি দল ছাড়ার কারণ হিসেবে এই কথা বলেন বরিষ্ঠ নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য। সাথে তিনি এও বলেন, আগামীকাল সন্ধ্যা 5টায় আগরতলার কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দিচ্ছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, অশোক কুমার বৈদ্য একজন বরিষ্ঠ নেতৃত্ব। তিনি 2003 সালে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস দলের হয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2008 সালের বিধানসভা নির্বাচনে তিনি অবশ্য পরাজিত হন। পরবর্তী সময়ে তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করেন। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে অশোকবাবু বিজেপি দলে যোগ দিয়েছিলেন। রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া রাজনগরস্থিত নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন। এতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার নেতৃত্ব অতনু পাল, মহিলা মোর্চার নেতৃত্ব ভক্তিলতা সরকার প্রমুখরা। সাংবাদিক সম্মেলনে অশোক কুমার বৈদ্য বলেন, জনগণের মতামতকে সম্মান জানিয়ে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার 12 মাস পরও মানুষের জন্য কিছুই প্রতিফলিত হচ্ছে না। এখন নায়কতন্ত্রী মনোভাব নিয়ে সরকার ও দল পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, বিজেপিতে যোগদানের পর কোনো দলীয় সভায় তাকে ডাকা হয়নি। প্রাক্তন বিধায়ক হিসেবেও কোনো সরকারি কর্মসূচিতে আমন্ত্রণ পাননি তিনি। এই সরকারের ও দলের কাজে অসন্তুষ্ট হয়ে বিজেপি ছাড়ছেন তিনি। না পারে, তারপরেও যখন দেখছে মানুষ এই ভয়ভীতি উপেক্ষা করেও রাস্তায় বেরোচ্ছে বা মিছিল মিটিংয়ে যেতে শুরু করেছে কংগ্রেসের হয়ে বা কংগ্রেসের পক্ষে কথা বলছে, তখন বাড়ি বাড়ি গিয়ে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করেছে, বিভিন্নভাবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সেটাকে উপেক্ষা করেও মানুষ যখন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে ভোটের দিন, সেই দিন রাস্তায় দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে সেই সব মানুষের উপর আক্রমণ করা হয়েছে। আরও দুর্ভাগ্য, যেটা আমাদের রাজ্যে কোনোদিন ছিল না বিগত নির্বাচনগুলোতে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে যেসব বক্তব্য রাখা হয়েছে যে সংখ্যালঘু মাইনরিটি কমিটি নাকি বিজেপিকে ভোট দেবে না, তাই তাদেরকে ভোট দেওয়া যাবে না। বিজেপি কিছুটা উচ্চ বর্ণের পার্টি, এখানে বর্ণ হিন্দুদের পার্টি, ওদের কাছে দলিত, ওবিসি বা উপজাতি বা এই আমরা যারা এই রাজ্যে একটা বিরাট সংখ্যক হিন্দুস্তানি আছেন বা তফসিলি জাতি আছেন, তাদের কোনো মূল্য নেই এখানে। যেই কারণে এই সরকারটা গত 1 বছরে মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছে সর্বক্ষেত্রে, বিশেষভাবে দুর্নীতিতে তো একটা রেকর্ড পরিমাণ। এটা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলা বর্ষবরণ উপলক্ষে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার দুস্থদের জন্য অন্ন সেবা ও বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। রাজধানীর এক বেসরকারি হোটেলে এই অন্ন সেবার আয়োজন করা হয়। সেখানে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই অন্ন সেবা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য পদাধিকারীরা। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার চক্রবর্তী, সভাপতি।
আমরা অনেক চিন্তা করে দেখলাম শুভ নববর্ষতে আমরা যারা আছি বাড়ি করে সবাই আনন্দ করতে করে খুব ভালো ভালো খাওয়া দাওয়া করি বৎসরে একদিন। আমরা বললাম শহরে যারা দিন দরিদ্র আছে খেতে পায় না ভবগড়ের মতন ঘুরে তাদের একদিন যদি বৎসরে আমরা ভালো একটু খাওয়াতে পারি একটু বৎসর সাহায্য করতে পারি এই চিন্তাধারা নিয়ে এই বছর আমরা এটা শুরু করেছি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আপনারা দেখেছেন যারা এসছে খুব দিন দরিদ্র আমাদের মনে হয় এটা আমাদের সবাইকে আমরা একদিন ওদের একটু সেবা করতে হবে। কতজন রয়েছে? আমাদের অনুমানিক 100-150 আসবে, আস্তে আস্তে আসছে আমাদের হিসাব মতো। তো প্রথমবার তো আস্তে আস্তে বাড়বে। কি দিয়ে সাহায্য করছেন? আমরা একটু বস্ত্র দেবো, খাওয়া দেবো, আজকে একটু ভালো খাবার আমরা বাড়ি করে যেরকম খাই পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষভাবে একটু খাই। তারপরও পরবর্তী যে আমাদের অর্গানাইজিং যে ব্যাপারগুলো এগুলো সুজিত। সকলকে নমস্কার, শুভ নববর্ষের। আজকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যের পক্ষ থেকে রাজ্যবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই নববর্ষ উপলক্ষে আনন্দ উপভোগ করি বছরের প্রথমের দিন। আমরা সদস্যরা চিন্তা করলাম যে আমাদের এই আনন্দটুকু আমাদের রাজ্যের যারা দীনদরিদ্র আছে তো তাদের সঙ্গে সমানভাবে ভাগ করার যে একটা প্রচেষ্টা নেই, এই প্রচেষ্টাতেই আজকে আমরা এখানে একসঙ্গে হয়েছি। যারা দীনদরিদ্র আছেন তাদের সঙ্গে আমরা আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করব আর তাদের হাতে আমরা সামান্য বস্ত্র তুলে দেব। এই চিন্তাধারা ওদের যাতে এবং রাজ্যবাসী যাতে এই বছর খুবই ভালো কাটুক এই আশা রেখে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমরা এই ক্ষুদ্র আয়োজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদ্যোগে সোমবার দক্ষিণী গৃহে অনুষ্ঠিত হল বর্ষবরণ অনুষ্ঠান। 1424 বাংলার নতুন বর্ষকে স্বাগত জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কচিকাচারা এদিন অনুষ্ঠান পরিবেশন করে। একই সঙ্গে 158তম রবীন্দ্র জন্মজয়ন্তীর সূচনা হয় এদিন। এইবার 4 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানাবে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ভাব দেওয়ার প্রথা অনুযায়ী এবছরের 158তম রবীন্দ্র জন্মজয়ন্তীর আনুষ্ঠানিক সূচনা হল। আমরা প্রতি বছরই এই রাজ্যের বিশিষ্ট গুণীজন যারা জীবনের বিভিন্ন ছন্দে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের সম্মান জানিয়ে থাকি। সেই প্রথা আজ এবার নিয়ে 58 বছর ধরে চলছে। এবার আমরা এমন 4 জন ব্যক্তিত্বকে এই সম্মানে ভূষিত করব এবং আমাদের ঐতিহ্য এবং পরম্পরার একটি অঙ্গ হিসেবে আমরা একজন নবীন সভাপতিকে বরণ করে নিই এবং যে নবীন সভাপতি ইনি এই প্রথম কোনো অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট হিসেবে সভাপতিত্ব দায়িত্ব করবেন। আজকে আমাদের মধ্যে আছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমায় মধ্য কাঠালিয়াছড়া বাজারে শেখর রিয়াং এবং কাঠালিয়াছড়া বাজার কমিটির উদ্যোগে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো দুদিনব্যাপী 30তম প্রু বুইসি মেলা। এই মেলায় প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। এছাড়াও ওই দিনের এই মেলায় উপস্থিত ছিলেন সমাজসেবী প্রদীপ দাস, সুমন দেবনাথ, শেখর রিয়াং, উপেন্দ্র রিয়াং, মিহির দেবনাথ প্রমুখরা। বক্তারা ভাষণ দিতে গিয়ে বলেন, এরকম মেলা গ্রামীণ এলাকায় অত্যন্ত প্রয়োজনীয়। যেখানে জাতীয় উপজাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে সেখানে এইরকম মেলা বসিয়ে একটা মিলনস্থান তৈরি করতে হবে। এই মেলার মারফতে আমরা জাতি উপজাতি সবাইকে নিয়ে মেলা বসার জন্যে তখন আমরা সবাই উপজাতি শ্রেণীর মানুষ যারা বাঙালি ভাইরা আছে তাদেরকেও আমরা নিমন্ত্রণ করেছিলাম মেলাতে আসার জন্য, যাতে করে আমরা পরস্পরের মধ্যে একটা আত্মবিশ্বাস অর্জন করতে পারি। আমরা যে সবাই একসাথে চলতে পারি, আমরা জাতি উপজাতি সবাই যে একে অপরের পরিপূরক, এইটা বার্তা পৌঁছানোর জন্যই 30 বছর আগে এই মেলা শুরু করেছিলাম। এই মেলা শুরুর প্রথমে আমরা বেশি মানুষ ছিল না, আমাদের কয়েকজন মানুষ নিয়েই চলেছিলাম। আমি প্রথম শুরু করেছিলাম, উদ্যোগ নিয়েছিলাম এই মেলা, এবং এটা আস্তে ধীরে আজকে 30 বছর হয়ে গেছে এবং এই মেলার মারফতে আমরা আরো বার্তা পৌঁছাইতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দাপট দেখিয়ে মার খেলেও এক টিএসআর জওয়ান, সে অ্যাঙ্কেল শব্দ করে।
টিএসআর 7ম ব্যাটালিয়নে কর্মরত, বাড়ি দামছড়া। রবিবার সোনামুড়া থেকে ব্যাটালিয়নে আসার সময় একটি ম্যাক্স গাড়ি ধরেন তিনি। মেলাগড় বাজারে একটি মারুতি ভ্যান দাঁড়ানোর ফলে যানজটের সৃষ্টি হয়। তখন ওই জওয়ান গাড়ি থেকে নেমে মারুতি গাড়ির চালক বাপনকে অকথ্য গালিগালাজ করতে থাকে। বাপন তখন ম্যাক্স গাড়িটি আগরতলা যাবে ভেবে বিশালগড় মোটর স্ট্যান্ডে জানিয়ে দেয়। ম্যাক্সটি বিশালগড়ে এসে পৌঁছতেই অন্যান্য মোটরকর্মীরা তাকে টানাহেঁচড়া করে ভেতরে নিয়ে যায়, যদিও টিএসআরের জওয়ান তার ভুল স্বীকার করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কি নাম? আমার নাম বাপন লস্কর। আপনি কি করেন? আমি এমনিতে গাড়ি চালাই, মারুতি ভ্যান, ওমনি ভ্যান। কি হয়েছিল আজকে গাড়িতে? আজকে আমি একটা টিপে গেছিলাম আর কি উমরে, সোনামুড়ে মেলাগড় উমরে। যাওয়ার পর ওই থেকে ব্যক্তিরা আনানোর সময় আপনার একটা ম্যাক্স গাড়িতে একটা প্যাসেঞ্জার ছিল। আমি মেলাগড় বাজারে একটু দাঁড়াইছিলাম, তার 2 মিনিট দাঁড়ানোর পরই একটা জাম লাগছে। জাম লাগানোর পরে এখানে একটা ম্যাক্স গাড়ি থেকে একজন প্যাসেঞ্জার নামছে, নামে সেটা বৃষ্টি গালিগালাজ করছে, প্রচণ্ড বৃষ্টি গালিগালাজ করছে। আমি কিছু মারছি না, আমি ইয়ার থেকে মেলাগড় থেকে। মানে আপনার বৃষ্টি গালিগালাজ করছে? হ্যাঁ হ্যাঁ। উনি কি আপনার গাড়ির প্যাসেঞ্জার ছিলেন? না না না, অন্য গাড়ির প্যাসেঞ্জার ছিল। এরপরে আমি ওইখান থেকে মেলাগড় থেকে আমি আয়া বিশালগড় স্ট্যান্ডে ধরছি, এর সাথে কথা বলছি। কি নাম ওনার? ওনার নামটা তো আমি কইতে পারলাম না, তো জানার জন্য সংগ্রহ। কি করেন উনি? উনি পেশায় টিএসআর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কর্মচারীর সাথে খারাপ আচরণ করে দোকান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল রাজধানীর বটতলাস্থিত এক বিরিয়ানি হাউসের মালিকের বিরুদ্ধে। রবিবার সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করার পর দোকানের মালিক দোকানের এক কর্মচারীকে রাতের বেলায় দোকান ঘর জল দিয়ে সাফাই করার জন্য বলে। তখন ওই কর্মচারী রাতের বেলা আর কাজ করতে পারবে না বলে জানায়। এতেই দোকান মালিক রেগে যায় এবং ওই কর্মচারীকে গালিগালাজ করে রাতের বেলা দোকান থেকে বের করে দেয়। অসহায় ওই কর্মচারী সংবাদ প্রতিনিধিদের জানায়, রাতের বেলা সে বটতলা বাজারে রাত্রিযাপন করেছে। ঘটনার বিষয়ে সে স্থানীয় ক্লাব ও বটতলা বাজার কমিটির নিকট অভিযোগও জানিয়েছে। আমরা সারাদিন পরিশ্রম করছি, সারাদিন কাজ করছি। কবে? কালকে সকাল 5টা থেকে রাত্র 10টা অবধি ডিউটি করুন লাগে। তাহলে ডিউটি করলাম, সব কিছু করলাম। এরপরে রাত্রে 10টার পরে আমার কাছে ঘর দুটো, আমি কইছি আপনারা ঘর তুললে আপনারা ঘর দুন, আমি করতাম না, পারতাম না। কইছি দেখিয়া বড় মালিক গেছে বাড়ি, তাহলে ছোটো মালিক আছে, ছোটো মালিকে আমার ডাকাইয়ে করতে পারবে। এরপরে বড় মালিকের আমি ফোন করে আনছি বাড়ি থেকে ফোন করে আনছি। আনার পরে এবার বড় মালিক আইয়া উল্টা ব্যবহার আরম্ভ করে, ওই হাটের তোর মতন কর্মচারী আমার লাগতো না, এটি কোন ধরনের বাসা, এটি কি একটা বাসা হইলেও? আর আমি তো কর্মচারী, আর একটা ছেলে আমার বাড়ি হয়েছে দূরে সাউথে। আমি যদি রাত্র 12টার সময় যদি আমার টাকায় পার করে আমি কই যাবো এতক্ষণ রাত্রবেলা? পুলিশের দলে কি আমি কফিও দিতে পারবো যে আমার ইয়া করছি? এটার কোনো ইয়ে নাই। তাই আমি আইতাম না করছি, তাই দোকানে তাই আমার ফোন করে আনছে বাড়ির থেকে। আমার বোর কাছে ফোন করে বারবার করতে আছে, আইও আমার দোকানে স্টাফ নাই, তুমি আইও। আমি এরপরে আইছি। এটা কি একটা বাস হইলেও? মানে কে লেগে আপনার বাইক রয়েছে? আমি গদ দিতাম না করছি, শুধুই লেগে। আমি কইছি আপনারা অন্য স্টাফ দিয়ে গদ দেবেন, অন্য স্টাফটা আছে। আমি কইছি আমি গদ দিতাম পারতাম না। সকাল 5টা থেকে রাত্রে 10টা অবধি চুলার সামনে দাঁড়া রয়েছি, 2টা চুলার সামনে দাঁড়াই রয়েছি। এরপরে রাত্রে 12টার পর গদ দিতাম, এইটা কি সম্ভব নাকি? আপনার কাজটা কি? মূল কাজটা কি? আমার কাজ হচ্ছে শুধু মাল বানানো। গর্দন লেগে আলগা লোক থাকে? আমার গর্দন লেগে আলগা লোক আছে, এরারে কয় না। আমার কাছে গর্দন লাগে, আমি কইছি আমি দিতাম না। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে সাবরুম মনোমনপুর। এই বিষয়টা নিয়ে কি আপনি জানাইছেন? মানে হ্যাঁ জানাইছি, জানাইছি কইছে কালকে কথা বলবো। আপনি সারা রাত্র কই আছেন? সারা রাত্র বাইরে আসছিলাম। ঘরে ঢুকতে হয়েছে না? না। কে ঢুকতে হয়েছে না? মালিকের নাম কি? অনন্ত শাহ। আর মানে আপনার খারাপ ব্যাপারটা শুরু করতে গেছে অনন্ত শাহ আর হচ্ছে মনু শাহ, এরা 2 ভাই। এখন আপনি কি করবেন? এখন কী করবো? কোনো হইতে থাকুন লাগবো। বাজারে এই সেক্রেটারি কইছে আজকে থাকো, কালকে কথা কম। তাহলে আমি ক্লাবেও জানাইছি, বাজারের সেক্রেটারি জানাইছি। বাড়ি দিয়ে যাবেন করে না, কোন যাইতাম না। আমি কালকে এরা বাজার সেক্রেটারি কিটা করে দেখিয়া তারপর যাম, কোন যাইতাম না। কোন দোকানে কাজ করছেন? হয়তো এটা দ্বীপ বিরিয়ানি হাউস। দ্বীপ বিরিয়ানি হাউস? দ্বীপ বিরিয়ানি হাউস। এটা কোনো কথা না। একটা কর্মচারী এইভাবে রাত্রে আপনার 12টার সময় টাকা পার করে দেবেন, এটা কোনো সময় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।